একটা নেশা, এটা একটা পাগলামি নেশা যাই বলি না কেন, কিংবা প্রেমিক যাই বলি না কেন, এক এক ভাষায় এটা আমরা হোমিওপ্যাথিক একটা হোমিও প্রেমিক, এর জন্য আমরা এখানে যুক্ত হই। সবার কথার মধ্যেই কিন্তু রস থাকে না, কিছু রসালো মানুষ থাকে, তাদের কড়া কথাও কিন্তু মিষ্টি লাগে। আবার কিছু মানুষ আছে অনেক মিষ্টি কথাও তাদের জবান দিয়ে মিষ্টত্ব বাইর হয় না। আমরা প্রতিনিধি আমরা যে একটা জার্নি শুরু করেছি আলহামদুলিল্লাহ, যে হোমিও ফিলোসফি, এটা যে কতখানি গুরুত্বপূর্ণ আমরা ইতিমধ্যে আমরা সকলে অনুভব করতে পেরেছি। আব্দুল্লাহ রহিম তার তিনি পাঠ করেন, কিন্তু কথাটা মূলত সব সেই দিকপাল পায়নিয়ার হোমিওপ্যাথি যারা গবেষণা করে গেছে। তা আমরা আজকে ওটা শুনবো। আমরা এখানে এখন 13 জন আছি, যাই আমরা আসি শুরু করবো ইনশাআল্লাহ। বহুদিন নম্বর 3 যে আলোচনাটা করছেন সেখান থেকে মানে বাকি অংশ করবেন ইনশাআল্লাহ। আমরা সকলে একটু মনোযোগ দেব, শুয়ে শুয়ে শোনা আর বসে বসে শোনা এবং মন লাগানো, এটার পার্থক্য আছে। জি ডক্টর আব্দুল্লাহ রহিম বাবা, আপনি শুরু করতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনি মনে করেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে আমরা এর আগে যতটুকু পর্যন্ত পড়ছি যে তৃতীয় চ্যাপ্টারে, এখানে যে রোগের যে প্রকাশ, আমরা যেটুকু পড়ছি ততটুকু শুধু সামারাইজ করি যে রোগের যে প্রকৃত প্রকাশটা হলো মূলত সিমটমের টোটালিটি। রোগকে একক উপসর্গ বা একটি অঙ্গের সমস্যা দিয়ে বোঝা যায় না। মানসিক উপসর্গ, সাধারণ উপসর্গ, শারীরিক উপসর্গগুলো, বিভিন্ন অঙ্গের উপসর্গগুলো, মানে জেনারেলি আমরা যেটাকে আমরা টোটালিটি অফ দ্য সিমটম বলি, ওই টোটালিটি অফ দ্য সিমটমের মাধ্যমে আমরা রোগকে জানতে পারি। এবং সব যে উপসর্গগুলো আছে এগুলো সমান গুরুত্বপূর্ণ নয়। যেমন কারো টিউমার হয়েছে, কারো ক্যান্সার হয়েছে, কারো মানে গঠনগত কোনো পরিবর্তন হয়েছে, এটা বেশি গুরুত্বপূর্ণ। এখন যে রোগটা প্রথমে ভেতরে, এরপর এটা বাহিরে প্রকাশ পায়। প্রথমে তার জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স বা ভাইটাল ইকোনমিতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়, পরে তা উপসর্গ হিসেবে প্রকাশ পায়। তারপরে ও টিস্যু অঙ্গের যে পরিবর্তনগুলো আমরা দেখি সেটা আসে। শরীরের উদাহরণ উনি আরো সুন্দর করে বুঝাইছেন যে একটা মানে রাষ্ট্রের কেন্দ্রীয় সরকার, একটা বাণিজ্যিক কেন্দ্র, একটা মাকড়সার জালের কেন্দ্র, আর উদাহরণ দিয়ে উনি এটা বুঝাইছেন। এবং এই রোগের কারণ সম্পর্কে উনি যেটা বলতেছেন যে মানুষ মূলত নিজের অভ্যন্তরীণ কারণ অসুস্থ হয়, ব্যাকটেরিয়া, পরিবেশ, যার বাহ্যিক কারণ মূল কারণ নয়। যেখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে ব্যাকটেরিয়া, ভাইরাস, জেনেটিক ত্রুটি, পরিবেশগত কারণ এগুলোকে স্বীকৃতি দেওয়া হয়। আর মহামারীতে বুঝতে হলে, একটা মহামারী শুরু হইলে পুরো মানে একজন রোগী দেখে পুরো রোগটা বোঝা যায় না। অনেক রোগী পর্যবেক্ষণ করলে, সব উপসর্গগুলো লিখে রাখলে, সেগুলো শ্রেণীবদ্ধ করলে একটা পিকচার তৈরি হয়। যেমন মাইন্ড, হেড, আই, স্টোমাক, স্লিপ, ফিভার, এগুলো এভাবে নেওয়া যেতে পারে। যাই হোক, এটা ছিল আমরা গত ক্লাসে যতটুকু আলোচনা করছিলাম, এটার একদম সামারি, আমি একদম শর্ট করে নিচ্ছি এটাকে। এবং এই মহামারী চলাকালীন সময়ে যদি দেখা যায় যে প্রতিটি উপসর্গ রোগীর মধ্যে দেখা গেছে, তিনি লিখে রাখেন, মহামারীর বৈশিষ্ট্যগুলো উনি বুঝতে পারবেন। উদাহরণস্বরূপ উনি বলছেন যে ফর এক্সাম্পল 20 patients had a aching in the bone, 20 জন রোগীর হাড়ের মধ্যে ব্যথা আছে, and at one stage that's the symptoms of a part of the epidemic। এবং মানে একজনের হাড়ে ব্যথা থাকে, তাহলে সঙ্গে সঙ্গে বোঝা যাবে যে এই উপসর্গটি মহামারী রোগের একটা অংশ। তাহলে আমরা যদি দেখি মানে সব রোগীর চোখে ক্যাটারাল ইনফেকশন হয়েছে, যে ক্যাটারাল কোন ইনফ্লামেশন হয়েছে এখানের মধ্যে, হামের মতো ফুসকুড়ি ছিল, এন্ড দ্য মিজলস র্যাশ,
আমের মতো ফুসকুড়ি ছিল। এগুলাকেও রোগ নির্দেশক হিসাবে, উপসর্গ হিসাবে এগুলো নিতে হবে। এভাবে মানে পুরো কাল্পনিক মানে পুরো পরিকল্পনাটি একত্রে অধ্যয়ন করলে একজন রোগী সব উপসর্গ একসাথে প্রকাশ করতেছে। যখন তিনি বুঝবেন যে এই নতুন যে সংক্রামক রোগ সেটা কিভাবে প্রভাবিত করতেছে, and he is able to predict what is the general and what is the particular, তখন তিনি বুঝতে পারবেন কোনটা সাধারণ বৈশিষ্ট্য এবং কোনটা ব্যক্তিগত বৈশিষ্ট্য। Every new patient, a few new symptoms he has put in the own stamp and that disease. প্রতিটা রোগের কিছু কিছু উপসর্গ থাকে, যেন সে তার নিজস্ব সাপ রোগটার উপরে বসায় দিচ্ছে। যে উপসর্গগুলা সবার মধ্যে থাকে সেগুলোকে রোগ নির্দেশক বা আপনার মানে প্যাথোলজিক উপসর্গ, যেগুলো দেখা যায় বিরল এবং যেগুলো বিভিন্ন ব্যক্তির বৈশিষ্ট্য। দেখেন এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। মানে মাস্টার ক্যান্ট যে কথাটা এখানে বলছেন, যে এই কথাগুলো দ্য সিকের মধ্যে আরো বিস্তারিত ভাবে উনি আলোচনা করছেন এবং এই বিষয়গুলো উনি এখানে বারবার ভাঙ্গা বুঝাইতেছেন যে একটা রোগীর মধ্যে কোনটা সাধারণ লক্ষণ এবং কোনটা অসাধারণ লক্ষণ এটা আলাদা করতে হবে। এটা যে শুধু মহামারীতে বিষয় এরকম না, যে কোনো রোগের ক্ষেত্রেই এটাকে আলাদা করে আনতে হবে। এবং এই সামগ্রিক উপসর্গকে টোটালি সিমটমের কথা উনি এখানে বলতেছে, হিউম্যান মাইন্ড, যে মানব দেহের মধ্যে যতটুকু সম্ভব এই রোগটাকে উপস্থাপন করে সেই স্বরূপটা তার মধ্যে থাকা উচিত। এই যে রেমেডি সিলেকশনের বিষয়ে, নাও লেট হিম টেক দ্য নেক্সট স্টেপ হুইচ ফাইন্ড ইন দ্য জেনারেল রেমেডিস করেসপন্ড টু দিস ইমিডিয়েটলি। পরবর্তী যে ধাপটা আছে, মহামারীর সাথে সামগ্রিকভাবে একটা সামঞ্জস্যপূর্ণ ওষুধগুলা খুঁজে সে বের করবে, এটার সাথে কোন কোন ওষুধগুলা ম্যাচ করতেছে। By the aid of preparatory, he will be write after each one of these symptoms all remedies that have been produced the symptoms. প্রেপারেটরির সাহায্যে তিনি প্রতিটা রোগের উপসর্গের পাশে সেই উপসর্গগুলো উৎপন্ন করতে সক্ষম। মানে আপনার কি বলে এটাকে, যে ওষুধগুলো যে লক্ষণ উৎপাদন করতে সক্ষম, যে প্রুভিং সিমটমের কথা এখানে বলা হচ্ছে, ওই ওষুধের নাম উনি এখানে লিখে রাখবেন। এভাবে তালিকা করার পরে তিনি ব্যবহারিক উদ্দেশ্যে এটাকে বাছাই করতে থাকবে। মানে অপ্রাসঙ্গিক ওষুধগুলো তখন দেখা যাবে যে বাদ যাবে। তখন দেখা যাবে যে ৬-৭টি ওষুধ পুরো চিত্রের মধ্যে বারবার উপস্থিত হইতেছে এবং এটা প্রায় ম্যাচ করবে। And therefore we related the epidemic in corresponds to this the whole nature, এবং সেই মহামারী সামগ্রিক প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত। এবং ওষুধগুলোর মাধ্যমে তিনি প্রায় সব রোগী চিকিৎসা করতে সক্ষম হবেন। Now the question, the individual বিষয়গুলো উনি যেখানে বলছেন, the question arises which ones the remedy can be each individual cases, and কথাটি হচ্ছে যে প্রত্যেক পৃথক কেসে রোগীর জন্য কি ওষুধটি উপযুক্ত। When he has worked out in the half dozen remedies, he can go to the materia medica and get the individual picture to fix the head and this can them successfully. যখন তিনি ৬-৭টি ওষুধ মানে নির্ধারণ করে ম্যাট্রি মেডিকেটা ভালো করে পড়বে, এটি স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলোকে এমন ভাবে গেঁথে নেবে যেন তিনি সফলভাবে এগুলো ব্যবহার করতে পারে। এভাবেই the process in the general to particular, there is no other way to proceed in the homeopathy. এভাবেই দেখা যায় তিনি একটা বিষয় থেকে আরেকটা বিষয় অগ্রসর হবেন এবং হোমিওপ্যাথিতে এর বাইরে কোনো পথ নাই। জেনারেল থেকে পার্টিকুলারে কি দাঁড়ালো, এই যে এতক্ষণ যে আমরা এই কথাগুলো বললাম, এখানে পুরোটার ব্যাপারে যদি আমরা একটু সামারাইজ করি, মহামারীতে আপনার অনেকগুলো রোগীর সিমটম নিতে হবে। জাস্ট অনলি একজন রোগী দেখে, আমি একজন রোগী দেখলাম, একজন রোগী দেখে আমি বললাম যে এটাই এক্সাক্ট মহামারীর পিকচার, এটা করা যাবে না। ইন জেনারেল সিমটম নেওয়ার পরে এখান থেকে যে সিমটম গুলা দেখা যাচ্ছে যে আপনার
মানে অনেকগুলো রোগীর মধ্যে যেটা ম্যাচ করতেছে ওগুলারে সামারাইজ, ওগুলারে উনি একটা লিখতে বলছেন। এবং পরবর্তী জায়গাটা যদি আমরা দেখি যে সাধারণ বৈশিষ্ট্যটা নির্ণয় করতে হবে এবং সম্ভাব্য একটা ওষুধের ছোট একটা দল নির্বাচন করতে বলছে উনি। প্রতিটি রোগীকে মানে বিশেষ বৈশিষ্ট্যকে বিশ্লেষণ করে তারপর ওষুধ নির্বাচন করতে হবে। সব রোগীর উপসর্গ মিলে উনি টোটালিটি করতে বলছেন এখানে, তারপর ম্যাট্রিমেডিকাতে বৈশিষ্ট্যের ভিত্তিতে এটাকে নির্বাচন করতে বলছেন। এটা হচ্ছে এতটুকু মেইন সামারি। আমরা যদি এর পরে দেখি, এরপরে উনি বলতেছেন he is called to family and the half of the dozen patients had from this epidemic. আপনার পরিবারের 6 জন সদস্য মহামারীতে আক্রান্ত হয়ে তারা একদম বিছানায় পড়ে গেছে এবং উনি দেখলেন যে প্রত্যেক রোগীর মধ্যে কিছু না কিছু পার্থক্য আছে। ফলে একজনের জন্য একটা ওষুধ লাগতেছে, অন্যজনের জন্য আরেকটা ওষুধ ইন্ডিকেটেড হইতেছে। হোমিওপ্যাথিতে শুধুমাত্র রোগের নাম ভিত্তিতে আপনার পরিবারের সবার জন্য একই ওষুধ দেওয়ার কোনো ধারণা নাই। কারণ যেহেতু সবাই এক রোগে আক্রান্ত, সবার একই ওষুধ দেওয়া যাবে না, ধারণা নাই। 2 ভাই একসাথে জ্বরে আক্রান্ত হয়েছে, কারো একজনের ব্রায়োনিয়া লাগছে, একজনের পালসিটিলা লাগছে। এখন এখানে যেটা বলার বিষয়, যদিও এপিডেমিক গ্রুপে একটি ওষুধ দেওয়া অনেক রোগীর ক্ষেত্রে উপযুক্ত হতে পারে, তবুও এগুলো যদি রোগীর সঙ্গে না মিলে তাহলে চিকিৎসককে এই যে তার মেইন যে প্যাথ, হ্যাঁ, যে মেইন অ্যানালিসিসে ফিরে গিয়ে উপযুক্ত ওষুধ তারা খুঁজতে হবে। ওই যে ফিক্সড হওয়া যাবে না এখানের মাঝখান থেকে। খুব কম ক্ষেত্রেই কোন রোগীর এমন ওষুধ প্রয়োজন হবে যেটা অ্যানালিসিসের মধ্যে নেই। কারণ বেশিরভাগ রোগী ওই যে আমরা আগে যেভাবে চার্ট করার কথা বলছি ওগুলোর মধ্যে পড়বে, কিন্তু কিছু কিছু রোগী এর বাইরে আসবে। প্রতিটি ওষুধের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে যা তাকে একটা স্বতন্ত্র ওষুধ হিসেবে চিহ্নিত করে, প্রত্যেকটা ওষুধেরই। এমনকি উনি বলতেছেন the patient has also the certain state of the particulars that identifies him to the individual the patient. এবং প্রতিটি রোগীর মতো কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যা তাকে একটি স্বতন্ত্র রোগী হিসেবে চিহ্নিত করে। 2 রোগী কখনো সম্পূর্ণ একরকম হয় না। and so the remedy if it is from the patient, এইভাবে ওষুধকে রোগীর সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়। উনি বলতেছেন নো রেমেডি মাস্ট বি গিভেন বিকজ ইন দিস লিস্ট, মানে তালিকার মধ্যে আছে বলে কোনো ওষুধ দেওয়া যাবে না। তালিকাটি মানে মহামারীতে প্রেসক্রিপশন করার জন্য এটা সহজভাবে তৈরি করা হয়েছে। এটা নির্দেশনা দেয় কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না। এটা হচ্ছে মেইন কথা, যে বিষয়গুলোকে সহজ করা যায় কেবল বিপুল পরিমাণে পরিশ্রমের মাধ্যমে। অনেক পরিশ্রম করতে হবে, দ্যাট ক্যান বি ইজি টু দ্য ইমেন্স অ্যামাউন্ট অফ দিস হার্ড ওয়ার্ক। এন্ড ইফ ইউ, এবং আপনি যে মহামারীর যে শুরুতে আপনি যদি দেখেন এই যে কাজ, during the beginning of the epidemic the prescribing your cases will be rapid, তখন দেখা যায় যে এটা যদি দ্রুত করা যায় তাহলে রোগীদের মধ্যে ওষুধ নির্বাচনটা খুব সহজে করা যাবে। and you will find the remedies avoiding the causes of the sickness make the malignant case simple. তখন আপনি দেখবেন যে ওষুধ রোগের আক্রমণ থামিয়ে দিতে পারে এবং জটিল রোগটা সহজ করতে পারে। So simply scarlet fever, the classification would be impossible. Scarlet fever কে মানে এতটাই সহজ করে দিতে পারে যে একদম মানে এটাকে কি বলা যায়, শ্রেণীবদ্ধ করাটাই কঠিন হয়ে যাবে। stop course of this typhoid week, টাইফয়েডের যে গতি প্রকৃতি আছে 1 সপ্তাহের মধ্যে থামায় দিতে পারে and cure the intermittent fever a day. এবং এই যে রেমিটেন্ট ফিভার একদিনে সেটাকে কমায় দিতে পারে। যাই হোক, এবং আমরা যদি এখানে দেখি এই if the physician does not work the scheme out on the paper and this must do it in the mind, যদি একজন চিকিৎসক এই পরিকল্পনা
না করে তাহলে তার মানে এটা তার মনের মধ্যে থাকা লাগবে। এবং যদি তিনি খুব ব্যস্ত হন এবং অনেক রোগী দেখেন তাহলে সবকিছু মনে রাখাটা তার জন্য কঠিন হবে। এবং উনি বলতেছেন যে লিখে রাখার বিষয়টা যেটা, যে if you will be astonished if that you can put in the epidemic on this paper will the forever be the carry to the knowledge or sweet in the mind। আপনি অবাক হবেন যখন মহামারীতে আপনি যখন এটা লিখে রাখেন এবং এটা দীর্ঘদিন আপনি মনে রাখতে পারবেন। এই যে কোভিড কালীন সময়টাতে আমরা দেখছি যে ওই সময়গুলোতে অনেকে একদম গণহারে কাউকে আর্সেনিক খাওয়ানো হয়েছে। এটার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ ছিল কি ছিল না এই বিষয়গুলো তো আমরা এখানে একদম সহজে বুঝতে পারি। আর্সেনিক, ক্যাম্ফর, কার্বোভেজ, অ্যাসপিডোস্পার্মা অনেকগুলো ওষুধের জায়গা তৈরি হয়েছিল। কিন্তু আমার স্টিল মনে আছে যে ওই সময় আমি অনেক রুগীরা আমি জেলসিমিয়াম দিতে হয়েছে, কাউরে রাস্টক্স দেওয়া লাগছে। হ্যাঁ, কিছু কিছু কেস আর্টসের ছিল, কিছু কিছু কেস একদম মানে ব্যাপটিসিয়া ক্যাম্পল লেভেলে চলে গেছে। তো আসলে ওই যে ফিক্সড হওয়ার সুযোগটা খুব কম, যে একদম খুব কম, কারণ কোভিডে প্রিভেন্টিভ হিসাবে গৌণ হারে আর্সেনিক খাওয়ানো হয়েছিল। যাই হোক, নাও ইউ মে সে হাউ ইট ইজ ইন দ্য টাইফয়েড ফিভার। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন টাইফয়েড জ্বরের ক্ষেত্রে বিষয়টি কেমন। একটা নতুন উদাহরণ দিচ্ছে এখানের মধ্যে। উনি বলতেছেন ইট ইজ নট এ নিউ ডিজিজ, ইট ইজ অ্যান ওল্ড ফর্ম। Old practitioner can be unconsciously made the ends of this typhoid case. অভিজ্ঞ চিকিৎসক নিজের অজান্তে টাইফয়েড রোগীদের একটি নেমেসিস তৈরি করে ফেলছেন, যে দীর্ঘ অভিজ্ঞতার কারণে তার মানসিক চিত্র তৈরি হয় এবং উনি সেটাকে নিজের মনের মধ্যে লিখে রাখেন এবং সর্বদা সঙ্গে উনি এটা নিয়ে ঘুরতেছেন। মানে বিষয় হইতেছে যে যখন টাইফয়েডে কোন রোগীর টাইফয়েড হইলে দেখা যায় যে উনি আপনার মানে টাইফয়েডের কোন স্টেজে কোন ওষুধটা লাগতে পারে, কোন স্টেজে কোন সিমটম দেখা যায়, উনি জিনিসগুলো খুব ডিপলি বুঝে। তো বুঝার কারণে যে জিনিসটা ঘটে, উনি যখন এই জিনিসগুলো বুঝে যে আসলে এক্স্যাক্টলি এখানে কি ঘটতেছে, তখন ওনার নিজের মধ্যে একটা পিকচার তৈরি হয় উনি, এবং এটাকে সহজে উনি খুব মনে রাখতে পারে এবং এটা ওনার জন্য খুব সহজ হয় যে উনি এটাকে মনে রাখার ক্ষেত্রে। উনি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছে আর কি বিষয়টাকে। আমরা এই যে টুকটাক পড়াশোনা যেটুকুই করি, এই জিনিসগুলো যদি আমাদের নোট করার অভ্যাস থাকে, বিলিভ মি, আমার এখনো কোভিড কালীন সময়ের অনেক নোট আছে। ওই সময় 17 ঘন্টা 18 ঘন্টা ক্লাস করতাম বা এই সময়গুলো পড়তাম, ওই নোটগুলো স্টিল আমার প্র্যাকটিসে কাজে লাগে। আমি এখনো এগুলো খুলে পড়ি, আমাকে খুব হেল্প করে। অনেকগুলো ক্লাস করছিলাম ওই সময়গুলোতে, অনেকগুলো নোট নিছিলাম, ওই নোটগুলো এখনো আমার প্র্যাকটিসে কাজে লাগে স্টিল। এবং দেখা যায় যে কোন ওষুধ করতেছি, একটা ওষুধের পরিপূর্ণ একটা পিকচার আনার চেষ্টা করতেছি এখানের মধ্যে। তো দেখা যায় এটাকে কিভাবে আনা যায়, কিভাবে এটাকে চিন্তা করা যায়, এই জিনিসগুলো যখন নোট করে পড়ি, তখন দেখা যায় যে আসলে এটা এক্স্যাক্টলি মনে থাকে। ম্যাথমেটিকা তো আছে, এবং সেটা যখন আপনি নিজের মতো করে পড়বেন, নিজের মতো করে মনে রাখবেন, তখন এটা আপনাকে খুব হেল্প করবে। আমি জাস্ট অনলি অল্প একটু, যেমন ধরেন আমার 4-5 দিনের একটা ওষুধ পড়া ব্রোমিয়ামের একটা নোট আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। অন্য জায়গায় দিতে পারতেছে না, মিটের এখানে দিই, ওটা মনে হয় না যাবে। হ্যাঁ, কিছুটা গেছে। এটা আমার নিজের হাতে করা, আমি মনে হয় পুরোপুরি ভাবে করি নাই যে ব্রোমিয়ামকে আসলে এক্স্যাক্টলি মনে রাখা যায় কিভাবে। নিজের মতো করে ধরেন পড়ি, আবার এটাকে নোট করে রাখি। এটা আসলে এক্স্যাক্টলি যখন পরবর্তী সময় অন্য কোনো বই থেকে ব্রোমিয়াম পড়তে যায়, বা এটা জাস্ট উদাহরণস্বরূপ আমি বলতেছি নিজের কথাই, তখন দেখা যায় পরবর্তী সময় এটাকে বারবার মনে পড়ে যে না, হ্যাঁ এক্স্যাক্টলি জায়গাটা আমার ফিক্স করা দরকার। এরপরে ধরেন এটার সাথে আরেকটু জিনিস অ্যাড করছিলাম আমি এখানে, এটা পাচ্ছি না, মনেটা রিমুভ হয়ে গেছে, নোটে নাই, যে গ্ল্যান্ডুলার ডিফেকশন উইথ রেসপিরেটরি ট্রাবলস, জর্জের কথাই ছিল এটা, ওটা আমি অ্যাড করছিলাম এখানে। আনফরচুনেটলি আমি হারাই ফেলছি এটা। যাই হোক, এটা উদাহরণস্বরূপ টানতে গিয়ে আমি নিজের কথা বলছি, সরি। এখানে এই যে টাইফয়েডের জন্য উনি এখানে বলতেছেন যে টাইফয়েডের জন্য যে উপযুক্ত ওষুধগুলো, একটা গ্রুপ তৈরি করা আসলে এত কঠিন না। হ্যাঁ, একজন চিকিৎসক
সে গ্রুপ থেকেই মূলত কাজ করে। দেখেন ব্যাপটিসিয়ার বিষয়গুলোতে আমরা জানি যে টাইফয়েডের ক্ষেত্রে আসলে অনেকগুলো ওষুধের দরকার হয়, মানে অনেকগুলো ওষুধের দরকার হয় বলতে আসলে টাইফয়েড যদি প্রপারলি ট্রিট করা না হয়, ওরা তো ধরেন টাইফয়েডের রোগী দেখলেই লুঙ্গি গামছা দিয়ে গোঁজ দিয়ে সেফটি একজন দেওয়া শুরু করে। ম্যাক্সিমাম কেস গুলো ওরা সেফটি একজন দিয়ে হসপিটালাইজড করে ট্রিট করে, কিন্তু দেখা যায় যে রোগী এরপর থেকে রিকভার করতে পারতেছে না। আপনি অনেক কেস গুলো দেখলেন, সোরিনাম, টিউবারকুলাইনাম, টাইফয়েডিনাম, অনেক টাইপের ওষুধ দরকার হয়। দেখা যায় রোগীগুলো যে জানেন, আমার ক্লাস 3-তে যখন পড়তাম ওই টাইফয়েড হয়েছিল, ওই পরের থেকে আমি আর রিকভার করতে পারিনি। আমরা জানি হোমিওপ্যাথিতে এই লক্ষণটা আপনাকে কতটা হেল্প করবে সিমলিমামে পৌঁছাইতে, এটার মূল্য আমরা জানি। হ্যাঁ, টাইফয়েডে অ্যারাম হইতে পারে, ব্যাপটিসিয়া, ব্রায়োনিয়া, কার্বোবেজ, রাস্টক্স, ট্রামো, জেলস, ক্রোটেলাস, অনেকগুলো ওষুধ আছে। যদি ছোট ছোট দিয়ে একটা ওষুধের কথা বলতে বলেন, ইউক্লিয়াপটাস গ্লোভিউলাস, ইচিনিশিয়া, এইগুলা টাইফয়েডে আসলে এক্সিলেন্ট ওষুধ, আসলে আনএক্সপ্লেইনেবল, এক্সপ্লেইন করার মতো না ছোট ওষুধগুলোর মধ্যে। তো এখন মাস্টার ক্যানজির কথাটা এখানে উনি বলতেছেন, খেয়াল করে দেখেন যে মানে অভিজ্ঞতার মাধ্যমে টাইফয়েডকে বারবার প্রয়োজন হওয়া কিছু ওষুধের একটা তালিকা তার মনের মধ্যে তৈরি হয়ে যায়। ধরেন আপনি একটা রুগী দেখতেছেন, এখানের মধ্যে টাইফয়েড একটা রুগী আপনার সামনে আছে, আপনি তার দেখে বুঝতে পারতেছেন এখানের মধ্যে, আপনি দেখতেছেন তার মুখের দুর্গন্ধ, তার প্রস্রাব পায়খানার অবস্থা জিজ্ঞেস করতে গিয়ে দেখলেন যে এই যে প্রস্রাব পায়খানার মধ্যে ভালো পরিমাণে দুর্গন্ধ তৈরি হয়েছে, এটা কয়েকদিন আগেও ছিল না। কথা বলতে গেলে মুখ থেকে দুর্গন্ধ আসছে, পেশেন্ট মানে ডিলিরিয়াম স্টেজে চলে যাচ্ছে, জ্বর 104 ক্রস 103 104 ছুঁয়ে ছুঁয়ে অবস্থা হয়ে যাচ্ছে, এবং ডিসচার্জ গুলো হররেবল অফেন্সিভ হয়ে যাচ্ছে। এবং আপনি কি বলা হয় তার টাংটা দেখলেন, আপনি ওখানের মধ্যে ব্যাপটিসিয়া ভাবতে পারেন, দ্যাট হ্যাভ এ গুড পয়েন্ট। স্প্রামোর যে ডিলিরিয়াম আর ব্যাপটিসিয়া ডিলিরিয়ামের সাথে আপনি পার্থক্য যদি করতে যান, দেখবেন স্প্রামোতে এত অফেন্সিভনেস না যতটা ব্যাপটিসিয়ার মধ্যে আছে। জাস্ট ডিডি করার জন্য বলতেছি আর কি, এটা একদম সহজ একটা বিষয়। গরু সবই দেখতে একরকম, এই গরুর কালার আর ওই গরুর কালার এক না, সাইজও একরকম না। একটা সময় এগুলো মানে কঠিন মনে হইতো, এখন যে সহজ মনে হয় এরকম না, বাট মনে হয় এগুলোকে সহজে মনে রাখা যায় যদি একজাক্টলি প্র্যাকটিস এগুলোকে ধরে রাখা যায়। যাই হোক, সো উনি এরপরে বলতেছে যে হামের ক্ষেত্রে একই কথা সত্য। হ্যাঁ, কিছু ওষুধ হামের সঙ্গে আসলেও মিলে যায়, অর্থাৎ রোগের নাম নয়। এখানে উনি বারবার একটা কথা বলতেছেন যে রোগের নাম ধরে মনে রাখা না, এখানে মূলত হচ্ছে যে পেশেন্টের সিমটমটা মনে রাখা। এই যে টিউবারকুলার অ্যাভিয়ারি যে ওষুধটা আছে, রেসপিরেটরি ডিস্ট্রেস, আমরা যখন দেখি রোগীগুলো আইসিইউ এনআইসিইউ তে চলে যায়, এই ওষুধটা প্রায় দরকার হয়। এখন বিষয় হচ্ছে আমি কোন ওষুধটা কখন দিব। আপনি অনেক কেস মানে স্পেশালি এই সময়গুলোর মধ্যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কয়েকটা কেস চেলসে, কয়েকটা কেস ইপ্রেশিয়াতে, কয়েকটা কেস এপিসে ভালো হয়েছে। এর বাইরে আমার ওষুধই লাগে নাই দেখছি আমি। অন্য রোগী হয়তো হইতে পারে, হয়তো সেটা আমি পাই নাই, কিন্তু ওষুধ দেখা যায় এর মধ্যে ঘুরতে থাকে। এখন বিষয় হচ্ছে একটা ক্রোটেলাসের কেসকে যখন আপনি জেলস বলে বিবেচনা করবেন, সেটা তো একটু ভয়ঙ্কর বিষয়। যাই হোক, এখন আমরা যদি দেখি যে হামের ক্ষেত্রে যে শুধুমাত্র রোগের নাম দেখে না যে মেজেলস হয়েছে এখানের মধ্যে, জাস্ট এই নামটা ধরে আমি প্রেসক্রিপশন করবো না, এরকম না। তবে উনি বলতেছেন of course every now and will come to the rare and singular case which is the compelled to you go outside of this usual group, মানে এরকম কিছু কেস আসবে আপনার কাছে যেগুলো অস্বাভাবিক বিরল কোনো পেশেন্ট আপনার কাছে আসবে, যেগুলা কি আপনি অ্যাজ ইউজুয়াল যে ওষুধগুলোকে প্রেসক্রিপশন করেন বা যেগুলো আপনার ব্রেনে গেঁথে গেছে, এর বাহিরে আপনাকে যাওয়া লাগবে। অনেকে তো ধরেন স্পেসিফিক ভাবে টাইফয়েডের ওষুধ দেওয়ার কথা বলেন, ওই ওষুধ দেওয়ার কথা বলেন। আসলে টাইফয়েডের কথা আমি বলতেছি না, মাস্টার ক্যান্টের এখান থেকে প্র্যাকটিক্যাল যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে এই কেসগুলোর মধ্যে যে প্রত্যেকটা কেসকে আপনি আলাদাভাবে বিবেচনা করতে পারতেছেন, এবং এটা খুব সুন্দর বিবেচনা করতে পারতেছেন। আমার এখনো মনে আছে একটা এসিম্পটোমেটিক কেসের মধ্যে টাইফয়েড আমার নিচে মিশিয়ে দিয়েছিলাম। আমি মনে হয় 5 দিন পরে টেস্ট করছিলাম, নেগেটিভ হয়ে গেছে। মানে রিজাল্টটা একদম নেগেটিভ বলতে মানে এটা ব্যালেন্স হয়ে গেছে। আমি আবার ট্রিপল অ্যান্টিজেন করছিলাম।
জি ওইটা যাই হোক। ইসিনিয়াসে আপনাকে লিখে তুলেছে, যেটা এটা কেমন কনসেপ্ট ঠিকই, কিন্তু ইসিনিয়াসে সেখানে ফিল্ড। জি স্যার। যাই হোক, যদিও এটা একদম ক্লাসিক্যাল প্র্যাকটিস ছিল না, আমার এই কথাটাকে স্কিপ করতে পারেন, আপনারা অবশ্যই আমার থেকে আর অনেক ভালো পেজ পেয়ে পাবেন। যাই হোক, all of this always non-strict case in the course of this pulsatilla because they're so similar the nature of these measures. এখন আপনারা দেখবেন যে অনেক অস্পষ্ট বা অনির্দিষ্ট কেসে অবশ্যই পালসেটিলা প্রয়োগের কথা মনে আছে, কারণ এটা হামের সাথে ভালো পরিমাণে মিলে। এবং দেখবেন বাট ইট ডাজ নট due to the limited of or routine, কিন্তু এটা অতিরিক্ত সীমাবদ্ধ এবং যান্ত্রিক হয়ে যাওয়া উচিত না। মানে শুধু ওই হাম হইলেই পালসেটিলা, এটা ভাবার সুযোগটা আসলে খুবই কম। বিলিভ মি, হামের কয়েকটা কেসে এপিস দিয়েছিলাম, মানে এত দ্রুত রেসপন্স পাবো কল্পনা করি না। আল্লাহ তাআলা সহজ করছেন অবশ্য, যে পেশেন্টের সিরিয়াস পরিমাণে ইউটিআই, প্রস্রাব করতে গেলে সিরিয়াস পরিমাণে জ্বালা পড়া হইতেছে, সে আমাকে বলতেছে তার পানির পিপাসা একদমই নাই, পানি দিতে পারতেছে না, মানে কেমন, মানে বাচ্চা মানুষ তো মনে বলতেছে কেউ যেন মারতেছে। তো আমার কাছে এখানে স্টিং লাইক মনে হচ্ছিল, পিপাসা নাই এখানের মধ্যে, হিট আছে, এই পিসের বাইরে যাওয়ার তো আমি সুযোগ দেখতেছি না। যাই হোক, তো এক্স্যাক্টলি বিষয়গুলো পেশেন্ট ওয়াইজ ভেরি করে। এবং উনি বলতেছেন বাট দ্য শিওর অ্যাডমিনিস্ট্রেটিভ রেমেডি দ্যাট ইজ ইন্ডিকেটেড আর দিস ক্লিয়ার, বরং এটা শিওর হইতে হবে যে ওষুধ দেওয়ার জন্য পর্যাপ্ত বা স্পষ্ট কোন ইন্ডিকেশন আছে, এটার উপরে বেস করে আমি প্রেসক্রিপশনটা করতে পারি। এভরি বিজি প্র্যাকটিশনার্স this ailanthus pulse, ailanthus glandulosa, apis, belladonna, sulfur in the malignant case of the scarlet fever. একদম ব্যস্ত প্র্যাকটিশনার উনি অবশ্যই স্কারলেট ফিভারের ক্ষেত্রে ailanthus, apis, belladonna এবং সালফারের কথা ভাবেন। এখানের মধ্যে ইম্পর্টেন্স বুঝাচ্ছে, গুরুত্ব বুঝাচ্ছে এখানের মধ্যে। And it has often to the outside of this group, এবং ওনাকে প্রায় এই গ্রুপের বাইরে যেতে হয়, কারণ পেশেন্টরা 3 ডিগ্রি রিলাক্স করতে হয় তাকে। So the physician perceives the disease what has the constitution and the curative indication. এইভাবে একজন চিকিৎসক রোগের মধ্য থেকে সে বিরল বিষয়টি উপলব্ধি করেন, যা প্রকৃত চিকিৎসা নির্দেশক। এবং যদি দেখেন আপনি এখানের মধ্যে এবং পরবর্তীতে যখনই তার সামনে মানে কোনো পিকচারটি স্পষ্ট হয় এবং রোগের প্রকৃতি সম্পর্কে জানে, উনি পুরোপুরি ভাবে বুঝে যে আসলে এক্সাক্টলি প্রোগনোসিসটা কিভাবে হইতেছে, যেমন স্কারলেট ফিভার, টাইফয়েড, এরকম সম্পর্কে উনি যেটা বলছেন মিজেলসের ক্ষেত্রে। এবং এই যে আপনার জাইমোসিস, যেখানে যে রোগ প্রক্রিয়ার মধ্যে, যেটার মধ্যে এখন এটা অনেক পুরানো টার্ম, যে সংক্রামক রোগের আভ্যন্তরীণ যে ক্রিয়া সেটা দ্বারা এটা বুঝে আর কি, রক্তের পরিবর্তন বা ইত্যাদি, এগুলা দেখা যায় তিনি আসলে অবাক হন না। টাইফয়েড যখন অগ্রসর হয় তখন পেট ফেপে যাওয়াটাকে উনি আশা করেন, এটা ক্লিনিক্যাল বৈশিষ্ট্য। ডায়রিয়া, আপনার কন্টিনিউড ফিভার, র্যাশ হওয়া, এবং হচ্ছে আপনার ডিলিরিয়াম স্টেজে চলে যাওয়া, পেশেন্ট একদম আনকনসাস হয়ে যাওয়া, এই বিষয়গুলোকে টাইফয়েডের প্রকৃতি হিসাবে তিনি বিশেষভাবে প্রভাবিত হয়। এটা ক্লিনিক্যাল পিকচার তৈরি হয় এখানের মধ্যে। যখন তিনি ম্যাট্রিমেডিকা পড়ে তখন তার মধ্যে টাইফয়েডের চিত্রটা ভাইসা উঠে, আরে এইভাবে হয়। এবং এর মাধ্যমে উনি ওষুধ নির্বাচন করতে পারেন যেগুলো প্রকৃতির সঙ্গে মিলে যায়। তিনি ফসফরাস, রাস্ট্রক্স, ব্রায়োনিয়া, ব্যাপথেসিয়া, আর্সেনিক, এই ওষুধগুলোর মধ্যে এই যে আপনার টাইফয়েড সদৃশ জ্বরের একটা প্রতিশ্রুতি উনি এখানের মধ্যে দেখেন। এবং যদি দেখি যে কিন্তু কোন কোন রোগী যে প্রচলিত যে গ্রুপ, হ্যাঁ, যে ফসফরাস, রাস্ট্রক্স, ব্রায়োনিয়া, ব্যাপথেসিয়া, আর্সেনিক অ্যালবাম, এই যে প্রচলিত যে অবস্থাটার মানে স্বাভাবিকভাবে যে 4টার কথা উনি বললেন, কিন্তু এর বাহিরে গিয়ে ওষুধ খুঁজতে হবে। মানে রেমেডি গ্রুপটা একটা গাইড, কিন্তু কখনো এটা রুলস না, আপনাকে এটাই মেনটেন করতে হবে। যদি রোগী ভিন্নভাবে ভিন্ন পিকচার নিয়ে আসে, আপনাকে বিকল্প ভাবতে হবে। এখানের মধ্যে এই যে কথাগুলোর দিকে যদি আমরা দেখি, যে উনি যে কথাটা এখানের মধ্যে বারবার উনি রিপিট করার চেষ্টা করতেছেন, যখন আপনি
কোনো মানে কোনো রুগীকে কোনো ওষুধ দিচ্ছেন, হ্যাঁ, স্পেসিফিক কোনো ওষুধ যখন আপনি কোনো রুগীকে দেওয়ার চিন্তা করতেছেন, স্পেসিফিক বলতে যে একটা চার্টের কথা উনি বলতেছেন যে ফসফরাস, ফসফরাস, ব্রায়োনিয়া, ল্যাকটিসিয়া বা আর্সেনিক অ্যালবা, যে ওষুধগুলোর কথা বলা হচ্ছে, যখন আপনি এরকম একটা গ্রুপের কথা চিন্তা করবেন, হ্যাঁ অনেকগুলা কেসি ওষুধগুলো লাগে, আমি দেখি ওষুধগুলোর প্রয়োজনীয়তা তৈরি হয়, কিন্তু আমি যখন এটাকে প্রেসক্রিপশন করতে যাব তখন এটাকে আমি কিভাবে করব, এটা বেশি গুরুত্বপূর্ণ। এখন যখন দেখা যাচ্ছে আপনার এর বাইরে গিয়ে ওষুধের দরকার হইতেছে, যখন দেখা যাচ্ছে যে এইরকম লাইক সিমটম পেশেন্ট আপনার কাছে নিয়ে আসে নাই, আমরা ব্রায়োনিয়ার জ্বরের বিষয়, ব্রায়োনিয়ার প্যাথোলজি গুলোর বিষয়ে আমরা জানি, ব্রায়োনিয়া কখনো অ্যাকোনাইট হইতে পারে না। ওর মানে যত পরিমাণে অ্যাবিলিটি আছে, যে সব অ্যাবিলিটি নিয়েও ও অ্যাকোনাইট বেলাডোনা হইতে পারবে না, কারণ এত ইন্টেন্সিটি নিয়ে ব্রায়োনিয়া আসেই না। ওর জ্বর, ওর সর্দি, ওর কাশি, ওর যে কোনো কিছু তৈরি হইতে মিনিমাম 3 দিন, 5 দিন, 7 দিন সময় লাগে। এটা অনেক সময় নেয় ব্রায়োনিয়া, অলওয়েজ সময় নেয়, যেটা মানে অ্যাকোনাইট বেলাডোনা একদম তুফানের মতো এসে শেষ করে একদম চুরমার করে দিয়ে চলে যায়, এরকম হয় না, কখনোই হয় না। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম যে রোগের নাম না, রোগের প্রকৃতিটা বুঝতে হবে। প্রত্যেকটা রোগের জন্য কিছু প্রধান রেমেডি গ্রুপ থাকতে পারে, কিন্তু এটা শেষ কথা না, এর বাইরে আমাকে যাওয়া যাবে না। কিছু যদি সাধারণ প্যাটার্নের বাইরে যায়, চিকিৎসককে অবশ্যই নিউ রেমেডি খুঁজে বাই করতে হবে, যে এক্স্যাক্টলি আপনার অন্য কোনো ওষুধের মধ্যে কি আমাকে যাওয়া লাগতেছে কিনা, বা অন্য কোনো ওষুধের জায়গাটা তৈরি হইতেছে কিনা এখানের মধ্যে। এবং আমরা যদি দেখি যে রোগের যে বিষয়গুলো, আমরা যে ডিজিজ প্যাথোলজি নিয়ে আমরা বারবার বারবার রিপিট করতেছি যে জায়গাগুলাকে, আমরা যদি জায়গাগুলো দিয়ে খেয়াল করি, যে প্রথমে দেখা লাগবে এক্স্যাক্টলি আমার পেশেন্টের মধ্যে সিমটম গুলা কি পাইতেছি আমি, কোন সিমটম গুলো আমার কাছে গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি দেখি এই এই মন্তব্যগুলোর মাধ্যমে চিকিৎসকের যে রোগ নিরাময়ের যে নির্দেশক গুলা, এইগুলার বিবেচনা করতে হবে। প্রথমে তিনি সামগ্রিক গতি প্রকৃতি দেখেন, এরপর যখন কোনো ব্যক্তি সে রোগে আক্রান্ত হয়, তার নিজস্ব বৈশিষ্ট্যের মাধ্যমে রোগের বিশেষ লক্ষণ গুলাকে যখন সে প্রকাশ করে, হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীদের মধ্যে থাকা সূক্ষ্ম পার্থক্য গুলো অধ্যয়ন করতে অভ্যস্ত, সেই বিষয়গুলোকে উপযুক্ত ওষুধের দিকে ইন্ডিকেট করে। আমরা যদি কেবল প্রচলিত চিকিৎসকদের মতো দেখতাম, তাহলে পার্থক্য করার কোনো উপায় থাকতো না। কিন্তু প্রত্যেক রোগীর অন্তর্জীবন, চিন্তা ভাবনা, ব্যক্তিগত বৈশিষ্ট্যের মাধ্যমে প্রকাশিত ক্ষুদ্র বৈশিষ্ট্যগুলোর কারণে হোমিওপ্যাথি রোগীকে পৃথকভাবে মূল্যায়ন করতে সক্ষম হন। যদি চিকিৎসক স্পষ্টভাবে বুঝতে পারেন ওষুধের মধ্যে মানে আরোগ্যকারী ক্ষমতা কি আছে, এটা কি কিউর করতে পারে, হ্যানিম্যানের একদম স্পষ্ট কথা, if the physician early can perceive what is the curative in the medicine, it is to say the individual medicine। যদি চিকিৎসক স্পষ্ট বুঝতে পারেন ওষুধের মধ্যে কি নিরাময় শক্তি রয়েছে বা সে কি কিউর করতে পারে, প্রত্যেকটা ওষুধের বিশেষ কার্যকারিতা কি, তখন he again introduces to the general to particulars, এবং সেই সাধারণ বিষয় থেকে শুরু করে বিশেষ বিষয়গুলোর দিকে অগ্রসর হন। এই যে ওষুধগুলার এই যে সম্বন্ধিত যে কার্যপ্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ না করা পর্যন্ত ওষুধের কার্যপ্রকৃতি স্পষ্টভাবে বুঝতে পারেন না, তাই তিনি সামষ্টিক অধ্যয়ন থেকে বিশেষ অধ্যয়নের দিকে এগিয়ে যান। এটা হয় প্রুভিং এর মাধ্যমে। এবং আমরা দেখি, ধরা যাক একই শ্রেণীতে কোনো অজানা ওষুধের প্রুভিং শুরু করলাম, আশা করা যায় যে সবকিছু সাধারণ লক্ষণ প্রকাশ করবে। ওই যে সাধারণ বৈশিষ্ট্যগুলোর পাশাপাশি প্রত্যেক ব্যক্তির নিজস্ব কিছু লক্ষণও থাকবে সাধারণ বৈশিষ্ট্যগুলোর বাইরে, এবং 1 নম্বর ব্যক্তি মানসিক লক্ষণগুলো 2 নম্বর ব্যক্তির তুলনায় বেশি স্পষ্টভাবে প্রকাশ করবে। 2 নম্বর ব্যক্তি হয়তো যে অন্ত্রের লক্ষণগুলো বেশি প্রকাশ করবে, 3 নম্বর ব্যক্তি হয়তো মাথার লক্ষণগুলো প্রকাশ করবে। ঠিক এরকম ভাবে আর কি প্রুভিং এর কথা বলতেছেন এখানে। এখন যদি এই যে পর্যবেক্ষণ গুলাকে একত্র আপনি করেন, মানুষের মাঝে পুরো ওষুধটি পরীক্ষা করছে, তাহলে ওষুধের একটা মানে পিকচার পাওয়া যাবে। এখন এই যে বিষয়গুলো এখানে আসে, একটা ড্রাগ পিকচার, একটা ওষুধের জার্নি, এবং কোনটা লক্ষণ না, এটা যদি একজন হোমিওপ্যাথ বুঝতে না পারে, সে আসলে এক্স্যাক্টলি নিজেকে হোমিওপ্যাথ হিসেবে দাবি করার
মানে যে অধিকারটা আছে এটা সে হারায় ফেলে। যদি গায়ের জোরে করে কেউ তো আর কিছু বলবে না, সে যেই হোক, সেটা যদি আমিও হই। এবং দেখা যায় এই যে যে রোগের প্রকৃতি অধ্যয়ন সম্পর্কে আমরা, উনি আগে যে কথাগুলোকে উনি বলছেন, তা ওষুধের প্রকৃতি অধ্যয়নের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে এটা করতে হবে। এবং কোন কোন ওষুধের লক্ষণগুলো লিখিতভাবে সাজানো হয় মানসিক লক্ষণের শিরোনামে, মাথার ত্বকের যে লক্ষণ আরেক শিরোনামে, এবং এভাবে হ্যানিম্যানের বিন্যাস অনুযায়ী শ্রেণীবদ্ধ করা হয়। তখন দেখা যায় সেই ওষুধের সামগ্রিকভাবে অধ্যয়ন করা সম্ভব হইতেছে। আপনি যখন সেটাকে মিলাইতে পারবেন, না হলে এটা মিলানোটা অনেক বেশি টাফ, অনেক বেশি টাফ এটাকে মিলানো। একজন মানুষ রোদে, বৃষ্টিতে একটু যদি ভিজে, কোনো কারণে ওয়াশরুমের মধ্যে আজকে কাপড় চোপড় বেশি ছিল, সেগুলো একটু ধুইছে, বা ব্যক্তিগত ভাবে সে একটু ওয়াশরুমে সময় বেশি দিচ্ছে, সময় লাগছে, তার গায়ে পানি বেশিক্ষণ লাগছে, এই মানুষের আজকে জ্বর আসবে বুঝে, মানুষের আজকে সর্দি লাগবে বুঝে। আমরা আমরা আর বুঝতে বাকি নেই হাইড্রোজেনের কনস্টিটিউশনের মানুষ। পানি জাতীয় যে পানি জাতীয় পদার্থগুলোর মাধ্যমে সে অসুস্থ হয়ে যাচ্ছে, সে খুব ডিপলি বুঝতে পারতেছে। ট্যাম্প ওয়েদারের সব কমপ্লেন গুলা বাড়তেছে। আপনি কম্পারেটিভলি কেস টেকিং করতে গিয়ে দেখছেন ট্যাম্পের সমস্যাগুলো বাড়তেছে। পেশেন্টটা হট, সল্টের প্রতি তার ক্রেভিংস আছে, তার স্টুলের সাথে মাঝে মাঝে জেলি লাইক মিউকাস যায়, আইবিএস লাইক প্রবলেম আছে, তার গ্যাসের ইস্যু আছে, মাটির নিচের খাবার সে টলারেট করতে পারতেছেন। অ্যাগ্রাভেশনের মধ্যে আপনি যেগুলোর মধ্যে পাচ্ছেন, সে ভালো পরিমাণে লবণ খায়, তার 5টি স্মৃতি গ্রিপ আছে, সে বারবার সুইসাইডাল অ্যাটেম্প্ট নিতে গিয়ে ব্যাক করতেছে। আপনার সামনে ন্যাট্রাম সালফার একটা মানে পরিপূর্ণ একটা চিত্র ফুটে উঠবে আপনার সামনে। বাট আপনি ওই একটা সিমটম দিয়ে, ওই যে আফটার হেড ইনজুরি, আফটার কমপ্লেন্স, হ্যাঁ, ইট ইজ দ্য কি পয়েন্ট। আমরা যে বেসিস গুলোর উপরে হোমিওপ্যাথিতে কোনো কেসের মধ্যে প্রবেশ করি, সেই কেসগুলোর মধ্যে একটা হচ্ছে, অন্যতম প্রধান হচ্ছে এটা কজেশন, দেন লোকেশন, মডালিটিস। যাক, আমরা এভাবে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি। কিন্তু এই যে পয়েন্ট, একটা ড্রাগ পিকচার তৈরি হওয়া, এটা একদিনে তৈরি হয় না। এই জার্নিটা বোঝার জন্য মাস্টার ক্যান্টের লেকচারের কোনো বিকল্প নাই, আমার জানা মতো নাই, থাকতে পারে বাট আমার জানা মতো নাই। কিন্তু এটা ওষুধকে ডিপলি বুঝতে যায়, সে তখন প্রেসক্রিপশন করতে গেলে বুঝে যে আপনার এই টিউবারকুলিনাম একটি কোন স্টেটের মধ্যে আছে, এই ন্যাট্রাম আসলে কোন স্টেটের মধ্যে আছে, সে বুঝাটা বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, এখন এখানের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম যে পার্থক্যগুলো, এগুলো আমাদের করতে হবে। কোন ওষুধের প্রুভিং সব পরিপূর্ণ হয়েছে বলা যায় না যতক্ষণ পর্যন্ত শরীরের সব অংশে সব লক্ষণগুলো প্রকাশিত হয়। আমি এর মাঝখানে একটা কথা বলি, আসলে এটা হোমিওপ্যাথিকে ভালোবেসে আমি বলি। এখনকার সময় আমরা আসলে চাকচিক্যের দিকে সবাই ঝুঁকি। কিছু মানুষ আছে যে মানুষগুলো চাকচিক্যের বাহিরে, মানে এটা আমার কাছে মনে হয়েছে। আমাদের জেনারেশন বা আমাদের যে পরের জেনারেশন, আমি মনে এখানে সব থেকে জুনিয়র, আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশনটা আসতেছে, ওদের মধ্যে একটা প্রবণতা আমি খেয়াল করি যে ছোট ছোট ওষুধ গুলাকে প্রেসক্রিপশন করার একটা প্রবণতা। এটাকে আমি খারাপ ভাবে নেই না, কিন্তু এটাকে আমার একটা জায়গায় খারাপ লাগে, মানে নিজের ভিতরের কষ্টের কথা আর কি বলতেছি। একজন স্টুডেন্ট যখন সে হোমিওপ্যাথি পড়তেছে বা হোমিওপ্যাথি বুঝার ট্রাই করতেছে, তাকে ফার্স্ট অফ অল অর্গাননটা বোঝা দরকার, যে আসলে এক্স্যাক্টলি অর্গাননের ইনস্ট্রাকশন কি, এটার ইম্পর্টেন্স কি। অর্গাননের গুরুত্ব বোঝার জন্য স্যামুয়েল হ্যানিম্যানের একটা কথা যথেষ্ট। উনি ওনার কাছে কিছু মেডিকা পিউরের মধ্যে উনি প্রথম পদের মধ্যে উনি কথাটা আনছেন যে আমার কাছে কিছু লোক আছে, মানে এরা আধ্যাত্মিক হোমিওপ্যাথিতে আসলে কিছু সময় এটা জানে, এরা এরপরও বলে, ম্যাক্সিমামই জানে, ওরা এসব বলে যে আচ্ছা আমাকে আমাকে একটু বলেন তো হোমিওপ্যাথিতে কিভাবে আরো মানে অগ্রসর হওয়া যায় বা ভালো করা যায়। মাস্টার হ্যানিম্যান বলতেছেন যে আমি আসলে অবাক হই যে অর্গানন অফ মেডিসিনের মতো সুস্পষ্ট পুস্তক থাকার পরেও আরো কিছু আশা করা। দ্যাট মিনস হ্যানিম্যান আমাদেরকে অর্গাননের সব দিয়ে গেছেন, ওই অর্গাননটাকে বুঝা এটা বেশি গুরুত্বপূর্ণ, এবং এই অর্গাননটা ভালো কোনো ওস্তাদের কাছ থেকে বুঝা। নিজে নিজে বুঝাটা আমার কাছে নিয়ারলি ইম্পসিবল মনে হয়, মানে নিয়ারলি ইম্পসিবল মিথ্যা কথা, মানে ইম্পসিবলই মনে হয় আমার কাছে। নিজে নিজে অর্গানন অফ মেডিসিনটাকে বুঝে এটা খুব টাফ।
একজন ওস্তাদ ধরায় দিলে এটা আরো বেশি সহজ হয়। যাই হোক, এখন এই যে পয়েন্টটা আমি যখন এটাকে বুঝলাম, অর্গাননটাকে বুঝলাম, আমি ক্যান্টের ফিলোসফি আমি পড়লাম, রবার্টের বইটা আমি পড়লাম। এখন ভালো ভালো ফিলোসফির যে বইগুলো আছে এগুলো আমি পড়লাম, আমি তাদেরকে একদিকে বোঝার চেষ্টা করলাম, দেন আমি ম্যাটেরিয়াল দিকে অগ্রসর হব। এখন যখন আমি ম্যাটেরিয়ামেটিকের দিকে অগ্রসর হবো, কারণ আমি জানি ম্যাটেরিয়ামেটিক কিভাবে অধ্যয়ন করতে হয়, মাস্টার ক্যান্ট আমাকে শিখাইছেন যে সিক বলতে কি বুঝায়। হ্যানিম্যান এটা বিস্তারিত আলোচনা করছেন, এটা আরো বিস্তারিত করছেন মাস্টার ক্যান্ট। অসুস্থ ব্যক্তিটা আসলে কে, বুঝি এখন মাথা ব্যথা হইতেছে, এখন ঘুম হইতেছে না, এ নাকি এর আগে ওই যে গ্রিফের হিস্ট্রি ছিল, এর আগে ইনজুরি হিস্ট্রি ছিল, ওই ব্যক্তিটা, অসুস্থ ব্যক্তিটা আসলে কি, ওরে চিনা। দেন আমার সামনে আসে যে আমি যখন ওষুধ অধ্যয়ন করবো, পলিক্লিস্ট ওষুধ গুলোর আগে বুঝা, স্পেশালি ক্যান্টের লেকচারে যতগুলো ওষুধ আছে প্রত্যেকটা ওষুধকে আলাদা আলাদা করে জার্নি ওয়াইজ করে বুঝা। ছোট ছোট বই থেকে নরেন্দ্রনাথের বই হইতে পারে, ক্যান্টের লেকচার হইতে পারে, বরিক হইতে পারে। বরিক তো আসলে সাময়িক ছোট্টভাবে ধারণা দিচ্ছে, যখন সে ক্যান্টের লেকচারটা পড়বে সে ওষুধের ধারণাটা বুঝবে। ধরেন অ্যাব্রোটানাম পড়তে গিয়ে সে যখন মেটাস্টেটিস দেখলো, এটা মেটাস্টেটিসটা কেমনে হয়েছে, ক্যান্ট এখানে ওনার একটা কেস টানছেন, এই কেসটা মেটাস্টেটিসটা কেমনে হয়েছে, এটা রিভার্সে কেমনে ব্যাক করছে, এটা কেমনে কিউর হয়েছে, ও বুঝবে আসলে হচ্ছে এটা এইভাবে কিউর হয়। আমি কথা এই জন্য বলতেছি, সে যখন বড় বড় ওষুধগুলাকে বুঝবে, ধরেন এই যে মানে যখন সে ফেনামকে পড়লো, উদাহরণস্বরূপ আমি বলি, এই পিরিয়ডিসিটির যে বিষয়টা আছে, আস্তে হাঁটলে বিষয়গুলোর উপশম হওয়ার যে বিষয়গুলো আছে, সে হয়তো এখানে কোনো ছোট কোনো ওষুধকে দেখলো, রেপার্টরিতে সে ঘাটতে গিয়ে কোনো ছোট ওষুধ তার চোখের সামনে পড়লো। কিন্তু আপনি দেখেন মাস্টার ক্যান্টের মতো মানুষ যখন বলে সুজার মতো ওষুধের আরো প্রুভিং হওয়া দরকার, আপনি এমন একটা ওষুধ নিয়ে কথা বলতেছেন এখন যে ওষুধটা তেমন ভালো কোনো প্রুভিং হয় না। আমি কোনো ওষুধকে ছোট করে দেখতেছি না, আমি জাস্ট বলতেছি যে ওষুধটা ওয়েল প্রুভড এবং প্রত্যেকটা সিমটম মানে 100 ভাবে মার্ক আপ করা। ওই ওষুধটাকে স্কিপ করে আপনি যখন কোনো অর্গানোপ্যাথিক প্রেসক্রিপশন করতেছেন, এখানে আমার কোশ্চেন আছে। আমি আমাদের যে পরবর্তী জেনারেশন, তো ওই চিন্তাটা যখন আমি করি, যখন দেখি কেউ তাও কোনো মানে ঝামেলিনের বাসিওয়ালা আছে না, এরকম টাইপ মনে হয় কিছু কিছু মানুষ কামিং, আমি কাউকে ইন্ডিকেট করতেছি না, এমন এমন উদ্ভট আজগুবি মেডিসিন যেটা ম্যাট্রিমেডিকাতে তার কোনো প্রুভিং নেই, এমন কোনো মানুষ এটাকে প্রুভিং করছেন যার কোনো অথেন্টিসিটি নাই। মানে উনার হোমিওপ্যাথি কন্ট্রিবিউশন কতটুকু তার লাইফ হিস্ট্রি পড়লে আমি এটা পাইনি। আমি কাউকে ছোট করতেছি না বা কাউকে ইন্ডিকেট করে কথা বলতেছি না। ধরেন আমার কাছ থেকে আপনি ম্যাট্রিমেডিকার কোন একটা সিমটম দিলেন, আপনি দেখলেন আমি এটা কর্পোরেট জব করি, আমি মাঝে মাঝে দিনের বেলা 1-1.5 ঘন্টা হোমিওপ্যাথির জন্য ব্যয় করি, আপনি আমার কাছ থেকে হোমিওপ্যাথি কি নিবেন? আমি তো একটা আস্থা ভণ্ড, আমি আমাকে দিয়ে বলতেছি, আমার থেকে এটা নিতে পারবেন না, কারণ আমি হোমিওপ্যাথির জন্য মাস্টার হ্যানিম্যানের প্রথম অ্যাফোরিজমের মধ্যে আমি ভাগ করবো। এখন সমস্যার জায়গাটার দিকে যদি খেয়াল করেন, আমি সিমটমটা যে নিচ্ছি এটা প্রুভারটা কে ছিল, এটা কে করছেন? আপনি ক্লার্কের ডিকশনারি যখন পড়বেন, সিমটম গুলা কার কাছ থেকে নিচ্ছে, কোন জায়গা থেকে পড়ছে, আপনি এটা পাবেন, এবং ক্লার্কের হোমিওপ্যাথিতে কন্ট্রিবিউশন কি ছিল আপনি এটা পাবেন। কিন্তু যখন আপনি XYZ এমন একটা ব্যক্তির নাম বলতেছেন যার লাইফ হিস্ট্রিতে হোমিওপ্যাথির প্রতি কন্ট্রিবিউশন দেখলে আপনি আশ্চর্য হন যে এই লোক তো হোমিওপ্যাথি না বলতে চাইলেই চলে। আমি কথা এই জন্য বলতেছি, একজন হোমিওপ্যাথকে শুধু হোমিওপ্যাথ হইতে চায়, তাকে আগে বড় বড় যে ওষুধগুলো আছে, একদম পলিট্রেস যে ওষুধগুলো, এগুলোর মধ্যে স্পষ্ট ধারণা তার ব্রেনে থাকা লাগবে। না হলে সে যেটা করবে, সে পড়বে যে স্যাঙ্গুলিরা নাইট্রিকা আমি রাইট সাইডেড রেমেডি, মাথা ব্যথা পিছন থেকে সামনের দিকে আসে, চোখের মধ্যে এসে স্যাটেল হয়ে যায়, নাকের কলিটা দূর করতে পারে, ওই 1M 10M দিব, কদিন পরে দেখবো রুগীর সমস্যাটা সেম ভাবে আবার ব্যাক করছে। এই সমস্যাটা তো মাস্টার হ্যানিম্যানই করছে, উনি তো মায়োজম এমনি আবিষ্কার করেন নাই। যখন উনি স্যাংনাইট ক্যান্টের লেকচার থেকে উনি পড়বেন, তখন উনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন যেটার পরে কোন অ্যান্টিসোরিকের দরকার ছিল, এটার পরে কোন ডিস্ট্রিক্টেড কোন ড্রাগের দরকার ছিল, যেটা এটাকে সাময়িক প্যালিয়েশন দিলে এটা কিউর করতে পারে নাই। নেজাল পলিপাসের স্যাংনাইট ইজ এক্সিলেন্ট, উই মে প্রেসক্রাইব। মাথা ব্যথা হয় তো বাবা, ওই কেমনে হয়, পিছন থেকে সামনে হাঁচি হয়, হ্যাঁ অ্যালার্জিক রাইনাইটিস, দাও স্যাংনাইট দাও, রাখছে 6 মাস 1 বছর, দেন আবার ব্যাক করছে, কি দরকার ছিল? যাই হোক, আমি ক্ষমা প্রার্থী, আমি আসলে এক্স্যাক্টলি কথাগুলো হোমিওপ্যাথির প্রতি ভালোবেসে বলতেছি, আমি কাউকে হিট করার জন্য বলতেছি না। এক্স্যাক্টলি আমাদের যে যারা হোমিওপ্যাথিতে যাদের কন্ট্রিবিউশন দেখলে মানে চোখে পানি চলে আসে, যে মানুষগুলো এত পরিমাণে কষ্ট করছে আমাদের জন্য, ওনাদের বইগুলো পড়ার সময় আমাদের কাছে হয় না, এটা তখন আমার কাছে খুব কষ্ট লাগে যে মানুষগুলারই
কোরবানিটাকে আমি একদম মানে যাচ্ছে দিয়ে মূল্যায়ন করলাম। আমি আবার রিপিট করতেছি, ছোট ওষুধগুলোকে আমি কোনোভাবেই ছোট করতেছি না। আমি এটা বলার চেষ্টা করতেছি ছোট ওষুধগুলোর দরকার হইতে পারে, প্লিজ এটা দরকার হইতে পারে। আপনি হয়তো কোনো কমপ্লিট টেস্ট টেকিং করলেন, ছোট ছোট জয়েন্টের মধ্যে পেইন আছে, এখানে মিনস্ট্রুয়াল কোনো ট্রাবল পাইলেন না, মেনস্ট্রুয়াল আগে পরে কমা পড়া পাইলেন, আপনি কলফেলাম প্রেসক্রিপশন করতে পারতেছেন না, আপনি একটি স্পাইকাটাকে ভাবতে পারেন ছোট ওষুধ, ভাবতে পারেন এই কিছু মেডোরিনাম লাগতে পারে পরে, আপনি বুঝতে পারতেছেন এই কিছু মেডোরিনাম পরে লাগতে পারে, থুজা লাগতে পারে পরবর্তী সময়টাতে, আপনি সেটা বুঝতে পারতেছেন। ওই বুঝতে পারাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি থুজা দিতে পারতেছি না, আমি মেডোরিনাম দিতে পারতেছি না, এই পরিমাণে এভিডেন্স, এই পরিমাণে সিমটম আমার কাছে না, এই সিমটোমেটরির উপরে বেস করে আমি দুটো ওষুধকে প্রেসক্রিপশন করতে পারি, এই রাইট আমার নাই। কারণ আমি জানি ডিসিমিলার অবস্থায় ওষুধটা যদি আমি এখানে প্রেসক্রাইব করি রোগী কি ক্ষতি হতে পারে, এটা আমি বুঝি। ওই শেডটা আমার সামনে নাই যেটার উপরে বেস করে আমি প্রেসক্রিপশনটা করতে পারি। তো আমি আবারও মানে হাত জোর করে অনুরোধ করতেছি, আমি কাউকে হিট করতে চাইনি, মানে এক্স্যাক্টলি বিষয়টা হচ্ছে আমার যে যারা হোমিওপ্যাথির জন্য পুরো লাইফ বিসর্জন করে গেছেন ওনাদের দৃষ্টিকোণ থেকে হোমিওপ্যাথিটাকে আমার বোঝা। আমি বারবার বলতেছিলাম যে ধরেন এই যে টাইফয়েডের কথা আজকে আসলো, মিজেলস এর কথা আপনার এখানের মধ্যে আমরা দেখলাম, যে ধরেন কারো টাইফয়েড হয়েছে, আমি আবার রিপিট করতেছি, এবং এই টাইফয়েড হওয়ার পরে এই আর রিকভার করে নাই। আপনি কার্বোবেজ, আমাদের ম্যাঙ্গানাম, সোরাইনাম, হাইড্রোজেন, টিউবারকুলার এগুলোকে ভাবতে পারেন? অবভিয়াসলি যখন আপনি দেখলেন যেগুলোর কোনো সিমটম পাচ্ছেন না, বাট পেশেন্ট এরপর থেকে রিকভার করতে পারতেছে না, ছোট কোনো ওষুধের জায়গা হইতে পারে। আমি এটা কোনোভাবে অস্বীকার যাচ্ছি না, আপনি কার্বোবেজের পিকচার না পেলে কেমনি দিবেন, এটা অনেক বড় কাজ। পজিশনের ভিত্তিতে দিলেও তো কিছু সিমটমের দরকার আছে, ইন্টার কারেন্ট বা অন্যান্য বিষয়গুলো আছে, আমি ওই আলোচনা যাচ্ছি না। এখন যখন আপনি এগুলো প্রেসক্রিপশন করতে যাবেন তখন আপনার এই ওষুধগুলোর মানে গভীরতা সম্পর্কে বুঝা লাগবে, যে পাইরোজেনের স্টেটটা তার মধ্যে কখন আসছে, সোরাইনামটা তার মধ্যে কখন আসছে, তখন আপনারা ইজিলি পার্থক্য করতে পারে, এটাকে প্রেসক্রিপশন করতে পারবেন। বাট মানে আমাকে যদি বলেন কারো পা ধরতে, ইনশাল্লাহ আমি রাজি হবো, এবং মানে লাখ মানুষের সামনে আমি রাজি হবো যদি সে বলে যে এক্সাক্ট হোমিওপ্যাথির যে ইনস্ট্রাকশনটা ছিল, অর্গানোর যে নির্দেশনা, ক্যান্টের যেই ফিলোসফি, এইগুলোর যদি কেউ এক্স্যাক্টলি হোমিওপ্যাথি যে দর্শনটাকে কেউ যদি ফলো করতে চায় আমি রাজি হবো। কারণ মানে আমার কাছে মনে হচ্ছে যে ওই মানে এমন একটা ওষুধ যেটার নাম আমি কোনোদিন শুনি নাই, মানে যেটার এক্সাক্ট কোনো প্রপার কোনো প্রুভিং আমি কোথাও পাই নাই, জাস্ট একটা সিমটমের উপরে বেস করে আমি প্রেসক্রিপশন করতেছি। আপনি ইউএম বাই নামটা পড়েন, আমি ইউএম বাই নামের কথা বলতেছি, ক্লার্কের লেকচার থেকে ইউএম বাই নামটা পড়েন। অনেকেই এটা এরকম ভাবে প্রেসক্রিপশন করে, এটা যখন অহোমিওপ্যাথিক ডোজে 15-20 ফোঁটা করে টিচার যখন প্রেসক্রিপশন করা হয় তার মধ্যে তার হ্যামোরেজ হতে পারে, এবং সেটা ভালো পরিমাণে হ্যামোরেজ হতে পারে। আমি শুধু এই কথাটা এই জন্য বলতেছি যে মানে এটা আপনি অনেক জায়গা থেকে নিতে পারবেন। আচ্ছা সরি, আমি অনেক লম্বা কথা বলে ফেলছি এখানে, তবে আমার কাছে মনে হয় হোমিওপ্যাথিটাকে যারা হোমিওপ্যাথিতে যাদের কন্ট্রিবিউশনটা অনেক বেশি, আমার মনে হয় আমি তাদের কাছ থেকে হোমিওপ্যাথিটা নিতে পারি, এটা আমার জন্য অনেক বেশি কল্যাণকর হবে, আশা করা যায় ইনশাআল্লাহ। যাই হোক, এবং যখন উনি পূর্ব ধারণা অনুযায়ী আমরা ক্যান্টের ফিলোসফিতে ব্যাক করি, তো এখানের মধ্যে যদি আমরা দেখি যে এমন একটি উনি যে কাজটা করছেন এখানের মধ্যে, মানে যখন তিনি এটা করতে সক্ষম হন, যখন তিনি এটাকে পড়েন, চার্ট থেকে উনি কোন ওষুধের কথা চিন্তা করতেছেন, উনি পরবর্তীতে অন্য কোন ওষুধের মধ্যে এখানে যাইতে পারেন, যে এখানের মধ্যে ফিক্সড ওষুধগুলোর মধ্যে আমার যাওয়া লাগবে, ফিক্সড ওষুধগুলোর মধ্যে আমার থাকা লাগবে, উনি এই জিনিসটার মধ্যে তখন আর আটকায় না, উনি এখান থেকে সরে যায়। কারণ মানে পেশেন্ট বাই পেশেন্ট তো আলাদা, একটা রোগী থেকে তো আরেকটা রোগী আমার আলাদা। হ্যাঁ, টাইফয়েডের ওষুধগুলো ভালো কাজ করে, উনি একদম মানে ভাঙ্গা আলোচনা করছেন, এর বাইরে ওষুধ দরকার হতে পারে, এর বাইরেও একটা ওষুধের জায়গা আমার তৈরি হতে পারে, আমাকে এখানে স্টাক হওয়া যাবে না, আমি এখানে স্টিফ হব না, কোনোভাবে আমি এখানে স্টিফ হব না। যাই হোক, এখানে হ্যানিম্যানের কাছে আমরা যদি দেখি, আর অল্প একটু আছে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যানিম্যান আমাদের কাছে ওই সকল ওষুধগুলো বর্ণনা এবং বাহ্যিক জ্ঞান রেখে গেছেন যেগুলোর পূর্ণাঙ্গ অনুসন্ধান ও পর্যবেক্ষণ করছেন, এই ওষুধগুলোর মানুষের সমগ্র সত্তার উপরে প্রকাশিত লক্ষণগুলো উনি তুলে ধরছেন, মানে যেটাকে আমরা মানে ওয়েল প্রুফ ড্রাগ বলতে পারি, যে কিংবা সমগ্র সত্তা, এটাকে কিন্তু আলোচনা করছেন। জাস্ট একটা রোগীর মধ্যে এক এক জায়গা থেকে পাইছি, কিন্তু জেনারেল যখন একটা ওষুধের মাধ্যমে আমরা সব নিংড়ায় বের করতে পারছি, কিন্তু জেনারেল সিমটম আমরা বের করতে পারছি, মাস্টার হ্যানিম্যান আমাদেরকে এগুলো দিয়ে গেছেন, যে আংশিক প্রবীণ যুক্ত ওষুধ না, as in turn, each individual medicine must be situated in this way as to the how the change in the human race. এবং প্রত্যেকটি ওষুধ যে সেই একই পদ্ধতি অধ্যয়ন মানে একই পদ্ধতিতে অধ্যয়ন করতে হবে, অর্থাৎ
মানব জাতির উপর কি ধরনের পরিবর্তন সৃষ্টি হবে তা জানতে হবে, এটা কি করতে পারে। এবং এই যে টু আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অফ দ্য ক্রনিক মায়াজম, এই যে ক্রনিক মায়াজমের ব্যাপারটা, সোরা, সিফিলিস, সাইকোসিস, দ্য হোমিওপ্যাথ মাস্ট প্রসিড in identifying the same way with this acute Hahnemann has put the apparent image of the sora. এই যে ক্রনিক মায়াজম গুলোর মধ্যে সোরা, সিফিলিস, সাইকোসিসের মধ্যে এদের প্রকৃতি বুঝতে হলো তীব্র মানে এবং ইন্টেন্স রোগের ক্ষেত্রে যে পদ্ধতিগুলো অনুসরণ করা উচিত সেগুলো তাকে আগাইতে হবে। হ্যানিম্যান যে সোরার একটা চিত্র উপস্থাপন করছিলেন, এবং এই যে সিফিলিসের ক্ষেত্রে যে ধরেন খুব ডিস্ট্রাকটিভ ডিফর্মিটি, এই শব্দগুলোর সাথে হ্যানিম্যান পরিচয় করাইছেন আমাদেরকে। এবং সাইকোসিসের মধ্যে কোনো বৃদ্ধি, কোনো স্মৃতি হইতে পারে এখানের মধ্যে। এগুলোর আলোচনা যাচ্ছে, এগুলো অনেক আলোচনা, একটা মায়াজম নিয়ে আলোচনা করতে গেলে 8-10 দিন সময় দরকার। Even for the 11 years of the collection of the symptoms of these, the patients who have been unrelated sodic in their them thus can take from this until the nature of this great miasm because of that. ইনি মানে 11 বছর ধরে তিনি যেসব রোগী নিঃসন্দেহ সোরাজনিত প্রভাব বলে করেছিলেন তাদের লক্ষণ সংগ্রহ করেন, সেগুলোকে সুশৃঙ্খল ভাবে সাজান, যতক্ষণ না বৃহৎ মায়াজমের একটা প্রকৃত চিত্র ফুটে ওঠে। হ্যানিম্যান তার দীর্ঘ সময় ধরে বহু রোগী অবজার্ভ করছে এবং এটার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। সেই তথ্যগুলো লিপিবদ্ধ করার মাধ্যমে তিনি সোরা সম্পর্কে একটি ধারণা তৈরি করছেন এখানের মধ্যে। এরপর অ্যান্টিসোরিক ওষুধগুলো প্রকাশ করছেন এবং যেগুলোর সাথে সোরার সাথে যেগুলো সামঞ্জস্যপূর্ণ আছে। এই সিমিলিবাস-কিউরেন্টার এমনি আসে নাই। সত্যিকার অর্থে একজন সফল চিকিৎসক হতে হলে হোমিওপ্যাথি সিফিলিস ও সাইকোসিস সম্পর্কেও একই নীতিতে অগ্রসর হতে হবে যেভাবে তিনি সোরাকে বুঝান। To be really successful physician, homeopath must proceed along the line and regards the syphilis and psychosis. যখন কেউ বলে মায়াজম লাগে না, সে মানে ইনডিরেক্টলি সিমটম মিলাই দিলেই হয়, সে ইনডিরেক্টলি হ্যানিম্যানের 11 বছরের যে রিসার্চটা সেটাকে সে উস্তাদ দিয়ে ফেলে দিচ্ছেন ইনডিরেক্টলি, সেটা করতেছেন। যাই হোক, এখন উনি এরপরে বলতেছেন, নাও when a physician sees as it were in the image the nature of the disease, find the reconcile every disease which is the are the subject. একজন চিকিৎসক একটা স্পষ্ট চিত্রের মতো রোগের যে প্রকৃতি এটা দেখতে পান। যখন তিনি মানুষের সকল পরিচিত রোগ সম্পর্কে অবগত থাকেন, when sees the nature of this remedies common in use, just clearly perceives the disease that distinct the symptoms of the sick man, he knows instantly remedy have to be produced a man often get healthy symptoms the similar to this. খেয়াল করে দেখেন, তখন তিনি প্রচলিত ওষুধগুলোর প্রকৃতি ও রোগের মতো স্পষ্ট বুঝতে পারেন। একজন রোগীর লক্ষণ শুনে তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারেন কোন ওষুধটি মানুষের মধ্যে এরকম লক্ষণটা তৈরি করছে, সেটা ইজিলি বুঝতে পারেন। এবং this is what paragraph teaches. এই যে তৃতীয় যে আমাদের থার্ড যে প্যারাগ্রাফ বা তৃতীয় যে অনুচ্ছেদটা আমাদেরকে এটাই শিখায়, এটার উদ্দেশ্য হলো হোমিওপ্যাথিক চিকিৎসককে এতটাই জ্ঞান সম্পন্ন করে তোলা যে তিনি রোগীর শয্যার পাশে গিয়ে প্রকৃতি এবং ওষুধের প্রকৃতি উভয় স্পষ্টভাবে উনি উপলব্ধি করতে পারতেন, মানে পারেন আর কি। এই উপলব্ধির বিষয়গুলা তিনি বোধ শক্তির মাধ্যমে দেখেন। যখন একজন চিকিৎসক রোগের প্রকৃতি এবং ওষুধের প্রকৃতি উভয় বুঝতে পারেন প্রকৃত অক্ষে, তখনই তিনি দক্ষ হয়ে ওঠেন। তখন তিনি রোগের প্রকৃতি সম্পর্কে জ্ঞান, এই যে রোগ সম্পর্কে হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ এবং অ্যালোপ্যাথিক অ্যাপ্রোচ কখনোই এক না, কখনোই এক না। তাহলে সেবরিক ডার্মাটাইটিস হইলো, এটাতে আপনার প্রেসক্রিপশনে কি লাভ হইলো আমার বলেন তো? জাস্ট বোঝার জন্য বলছি, আমার প্রেসক্রিপশনে কি লাভ হইলো? আমি তো লাভ দেখতেছি না, আমি এটা ডায়াগনোসিস করতে পারি নাই। বাট আমি তার স্কিনের সিমটম আমি যখন তার নিচ্ছি, আমি যখন তার প্রেসক্রিপশন করতে দিতেছি, আমি দেখতেছি তার চুলকানি গুলো ঘামলে বাড়তেছে, রাত্রেবেলায় বাড়তেছে, শুইলে গেলে বাড়তেছে, তার চুলকানি গুলো আমি দেখতে পাচ্ছি, চুলকে চুলছে রক্ত বের করে ফেলে আমি দেখতেছি, জায়গাটা ক্ষত করে ফেলে সেখানের মধ্যে আমি দেখতেছি তার প্রচুর পানি। আমি জিভ দেখে দেখলাম তার টাংটা মস্ট, শীত গরম সহ্য করতে পারতেছে না। আপনি মার্কে ভাবতে পারেন, মার্কের রূপকে ভাবতে পারেন। আমি তো জানিনি যে রোগের নামটা কি, তো রোগের নাম দেয় না, জানি প্রেসক্রিপশন করতে পারতাম, রোগী তো ভালো হয়ে গেছে। যাই হোক, তো এখানে আলোচনা এটা শেষ। তাহলে এই এখানে মেইন যে কথাটা, যে রোগীকে সামগ্রিক ভাবে আমাদেরকে বুঝতে হবে, ওষুধটারও সামগ্রিক ভাবে বুঝতে হবে, এজ এ হোল ইন জেনারেল।
নট এ পার্টিকুলার ওয়ে। আপনি এটাকে পার্টিকুলার ওয়েতে বুঝতে পারেন না, সেটা যে কোনো ওষুধই হোক। আপনি যখন একটা আর্নিকাকে বুঝতেছেন, আপনি বুঝতেছেন আর্নিকার আরো ডিপে গিয়ে বেলিস কাজ করে। যখন আর্নিকা বেলিসের মধ্যে ওষুধগুলো ফেল করে, আপনি দেখতেছেন স্টোনশিয়ামের জায়গা তৈরি হয় এখানের মধ্যে, আপনি বুঝতে পারতেছেন এখানে ইজিলি। ডিপ শার্প কাটের উন্ডের মধ্যে তার সিরিয়াস পরিমাণ সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে গেছে, তার সিরিয়াস পরিমাণে কাটাকাটি হয়েছে তার বডির মধ্যে, তার শরীর ঠান্ডা হয়ে যাইতেছে, বডি রিকভার করতে পারতেছে না, ডাক্তাররা দৌড়াদৌড়ি করতেছে। মাস্টার ক্যান বলতেছে আপনি একজন ম্যাট্রিমিডিকে যারে ভালো বুঝে ওরা জিজ্ঞেস করে দেখেন, ও বলবে এখানে স্ট্যাপের জায়গা তৈরি, কারো বেজের জায়গা তৈরি হতে পারে। বলতেছেন না, স্টোনশিয়াম দাও, এটা স্টোনশিয়ামের কেস। তো আসলে এক্স্যাক্টলি এই 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 বিষয়টাকে বোঝা, এই ক্রাইটেরিয়াটাকে বোঝা, ওই জায়গা থেকে বুঝতে পারলে একজন ভালো হোমিওপ্যাথ হওয়া সম্ভব। যাক, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, বারবার রিপিট করতেছি, আমি আসলে একচুয়ালি কাউরে হার্ট করতে চাইনি। সেটা হচ্ছে হোমিওপ্যাথি আমার কাছে কখনোই পেশা হিসেবে ছিল না, না এখন আছে, এটা একটা প্যাশন। যাক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এত কথার পরেও আবার ক্ষমা প্রার্থনা করেন আপনি। হ্যাঁ, এটাই আমাদের হতে পারে মানবিক। যে কথাটা বারবার আপনি বলেছেন, ব্রিটিশ পূর্ব ধারণার ভিতরে সীমাবদ্ধ থাকা যাবে না, সম্পূর্ণ নতুন ভাবে দেখতে হবে। মাস্টার গেট অ্যানিম্যাল এই কথাগুলো বারবারই বলছে। এই শিক্ষা দেওয়া যে লক্ষ্য হলো হোমিওপ্যাথি চিকিৎসককে বুদ্ধিমান হতে হবে, চর্চা করতে হবে, অধ্যাবসায় করতে হবে, এগুলোকে প্রত্যেকটা রোগীর কাছে যেয়ে তার লক্ষণ সমগ্র সময় তাকে স্বাতন্ত্রীকরণ করা বারবার করা হয়েছে। আর এই বিষয়টা যারা স্পষ্ট হবে যে যতখানি উপলব্ধি করবে আন্তরিক দিয়ে, তার অন্তর্দৃষ্টি দিয়ে, সে ততখানি চর্চাতে কোনো মানে জি আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ রহিম যথার্থ ভাবে বর্ণনা করেছেন এবং তার কিছু অভিজ্ঞতার কথা বলেছেন। শুরু করেছিলেন হলো আমাদের প্যান্ডেমিক দিয়ে, যেটা মহামারী আকারে, সেখান থেকে কিভাবে বাছাই করতে হয়, তারপরে ধীরে 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 প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে আলাদা সতর্ক করেছেন। আমাদের সাথে যুক্ত আছে, আমরা এখন পর্যন্ত 28 জন, অনেক সিনিয়র হোমিওপ্যাথিরা আছেন। আপনার কিছু কথা বলতে পারেন। কেমন ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি স্যার, আপনারা ভালো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকেও ভালো রেখেছেন। বলেন, আব্দুল্লাহ রহিমের কথা তো শুনেছেন আপনি, আমি বুঝতে পারছি। জি স্যার।